আসসালামু আলাইকুম। সো আমরা ইনভেস্টমেন্ট করতে গেলে আমরা মূলত তিনটি কাজ করি। একটি কাজ হচ্ছে আমরা একটা স্টককে সিলেক্ট করা, একটা গুড স্টককে সিলেক্ট করা। আরেকটা কাজ হচ্ছে ওই স্টকটি একটি রাইট এবং আন্ডার ফেয়ার ভ্যালুতে পারচেস করা এবং ওই স্টকটার একটা সুইটেবল হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুতে সেল করা। সো এই তিনটি কাজ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এই তিনটি কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমরা ইনভেস্টমেন্ট থেকে যে কাঙ্ক্ষিত মুনাফা সেটা করতে পারবো। তো এই তিনটি কাজের ভিতরে যে কোনো একটি কাজ যদি আমাদের ঠিকমতো করতে না পারি তাহলে কিন্তু ইনভেস্টমেন্টটা আমাদের ঝুঁকির পরিমাণ বাড়বে এবং আমরা ইনভেস্টমেন্ট থেকে যে কাঙ্ক্ষিত প্রফিট সেটা ওইটা করতে পারবো না। সো এই তিনটি কাজ কীভাবে ভালোভাবে করা যায় এই সম্পর্কে আমরা ওয়ার্ল্ডের একজন বেস্ট ইনভেস্টর ফিলিপে ফিশারের কমন স্টক আনকমন প্রফিট বইতে কয়েকটি প্রিন্সিপাল আলোচনা করব সংক্ষেপে। সো ফিলিপে ফিশারের ফিলোসফিটা খুবই সিম্পল, যে বলা হয় যে পারচেজ এ কনসেন্ট্রেটেড পোর্টফোলিও অফ কোম্পানিজ কম্পেলিং গ্রোথ। সো ফিলিপে ফিশার একটা ফিলোসফি হচ্ছে যে স্টকগুলো গ্রোথ অনেক অপরচুনিটি অনেক বেশি, ওগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য হি সাজেস্ট। এবং তার আরেকটা প্রিন্সিপাল হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টটা স্টকটা হোল্ড করা। এই কারণে বলা হয় যে ফিলিপে ফিশারকে বলা হয়, যদি প্রশ্ন করা হয় যে একটা স্টক কখন সেল করবো, হিজ আনসার ওয়াজ দ্যাট নেভার। সো হিজ আছে লং টার্ম ইনভেস্টর। এবং তার একটা ইনভেস্টমেন্ট ছিল মোটোরোলা, যেটা সে 1955-এ পারচেস করেছে এবং সে 2007-এ যখন তার মৃত্যু হয় তখন পর্যন্ত সেই স্টকটা ধরে রেখেছে। সো আমরা যেটা বললাম যে একটা স্টক মার্কেটে বিনিয়োগ করতে গেলে তিনটা মূলত কাজ। একটা হচ্ছে হোয়াট টু বাই, হোয়েন টু বাই এবং হোয়েন টু সেল। তো হোয়াট টু বাইয়ের ক্ষেত্রে ফিলিপে ফিশার 15টা পয়েন্ট ডিসকাস করছে একটা কোম্পানির সম্পর্কে, যে 15টা পয়েন্ট যদি একটা কোম্পানিতে স্যাটিসফ্যাক্টরি থাকে তাহলে কোম্পানির স্টকে বিনিয়োগ করা যায়। 15টি পয়েন্টের ভিতরে আমি এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছি। তার ভিতরে বেশিরভাগ হচ্ছে কোম্পানি বিজনেস সম্পর্কে। যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস উইথ সাফিসিয়েন্ট মার্কেট পটেনশিয়াল অ্যান্ড গ্রোথ অপরচুনিটি ফর সেভারাল ইয়ার্স। তার মানে হচ্ছে গ্রোথ অপরচুনিটিটা এখানে অনেক ইম্পর্টেন্ট, যে প্রোডাক্ট এবং সার্ভিসেসগুলো গ্রোথ অপরচুনিটি রাখতে হবে। সেকেন্ড হচ্ছে কোম্পানির যে ম্যানেজমেন্ট এবং কোম্পানির যে পটেনশিয়াল ফর ফিউচার প্রোডাক্ট, কোম্পানির যে এমন একটা কোম্পানিতে আমাদের বিনিয়োগ করা উচিত যে কোম্পানির ওই ধরনের ক্যাপাসিটি আছে যে নতুন নতুন মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসা, ইনোভেশন করা এবং মার্কেটে সবসময় তার প্রোডাক্টগুলোকে রিলিভেন্ট রাখা। এই কারণে ফিলিপে ফিশার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসটাকে অনেক গুরুত্ব দিয়েছে। যে কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসটা ভালো, সেই কোম্পানিটাকে ধরে নেওয়া হয় যে সে মার্কেটে গ্রোথ থাকবে এবং মার্কেটে ডিমান্ড থাকবে, এই ধরনের প্রোডাক্ট মার্কেট নিয়ে আসতে পারবে। এবং আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ সেলস অর্গানাইজেশন, যে কোম্পানিটার সেলস টিমটা অনেক স্ট্রং থাকতে হবে। যেটা আমাদের দেখি আমাদের দেশে যে ভালো যে কোম্পানিগুলো, এগুলো সেলস টিমটা অনেক স্ট্রং, যেমন ইউনিলিভারের ক্ষেত্রে ধরেন। তারপর হচ্ছে একটা ইনভেস্টরের জন্য সবচেয়ে বড় ইস্যু হচ্ছে প্রফিটেবিলিটি অফ দ্য কোম্পানি, প্রফিটেবিলিটি অফ দ্য প্রোডাক্ট আর অপারেশনস অফ দ্য কোম্পানি। সো হাই প্রফিট মার্জিন কোম্পানি, অবশ্যই প্রোডাক্টটাকে হাই মার্জিন থাকতে হবে। লো মার্জিন তো মিডিয়াম মার্জিন কোম্পানির স্টকে খুব একটা গ্রোথ অপরচুনিটি নেই। তারপর এবং কোম্পানির কন্টিনিউয়াস অ্যাক্টিভিটিস থাকতে হবে টু ইমপ্রুভ দ্য প্রফিট মার্জিন। এবং আরেকটা বিষয় হচ্ছে কোম্পানির এমপ্লয়ি ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা অনেক স্ট্রং হতে হবে, রবাস্ট হতে হবে। এবং কোম্পানির ম্যানেজমেন্টের যে ইন্টিগ্রিটি সেটা আনকোয়েশনেবল থাকতে হবে এবং ম্যানেজমেন্টের ডেপথ থাকতে হবে। এবং কোম্পানির শর্ট রেঞ্জ লং রেঞ্জ অনেক প্ল্যান থাকতে হবে, যেটাতে আমরা বুঝতে পারি যে কোম্পানির শর্ট টার্মে কেমন প্রফিটেবল হবে, লং টার্মে প্রফিটেবল হবে। সো দিজ আর দ্য প্রাইমারি ইন্ডিকেটরস যেটা আমরা ইউজ করতে পারি একটা গুড স্টক এবং গ্রোথ স্টকটাকে সিলেক্ট করার ক্ষেত্রে। সো এখানে মূল পয়েন্ট হচ্ছে কোম্পানির প্রোডাক্টস এবং সার্ভিস যেগুলো সে সেল করে, সেই প্রোডাক্ট এবং সার্ভিসের মার্কেট ডিমান্ড থাকতে হবে এবং সে কম্পিটিটরস থেকে তার প্রোডাক্ট সার্ভিস সেগুলোর কোয়ালিটি এবং সেগুলোর অফার্স ফিচার্স অবশ্যই ভালো থাকতে হবে। এবং কোম্পানির সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এভরিথিং অ্যালাইনড হয়ে কোম্পানি যাতে মার্কেটে সেভারাল ইয়ার্সে গ্রোথ অপরচুনিটি থাকে, গ্রো করতে পারে, এই ধরনের একটা স্টককে আমাকে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পরে কখন বাই করবো, আমরা জানি গুড স্টকগুলো কিন্তু মার্কেটে সবসময়
ডিমান্ড থাকে, যার কারণে এগুলো কিন্তু এমন একটা প্রাইসে থাকে যেখানে কিন্তু অ্যাট্রাকটিভ বলা যায় না। সো বেশিরভাগ ক্ষেত্রে স্টকগুলো খুবই হাই এন্ডে প্রাইস থাকে। সো তো এখন হাই এন্ডে যদি আমি গুড স্টক যে কোনোটা আমি কিনলে আমার কিছু না কিছু প্রফিট হবে, বাট আমি যদি বেশি প্রফিট করতে চাই, তো আমার কাঙ্ক্ষিত প্রফিট করতে চাই, তাহলে আমাকে সবসময় অপেক্ষা করতে হবে যে স্টকটা যখন একটা ব্যাড সিচুয়েশনে থাকতে পারে, যে কোম্পানির ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসের কারণে এবং কোম্পানির মার্কেট সিচুয়েশনের কারণে যদি কোম্পানিটা যদি প্রাইসটা যদি কমে, ওই টাইমে আমাকে স্টকটা কিনতে হবে। সো হোয়েন টু সেল, কখন সেল করব? তো সেলের ক্ষেত্রে ফিলিপে ফিশার বলছে 3টা ভ্যালিড রিজন আছে সেলের। একটা হতে পারে যে আমি যদি একটা স্টক যদি অ্যাসেসমেন্টে ভুল করি এবং আমি ইনভেস্টমেন্ট করার পর যদি আমার কাছে মনে হয় যে না, এটাতে যে অ্যাজামশানের উপরে বেস্ট করে আমি স্টকটা সিলেক্ট করেছি সেই অ্যাজামশানগুলো ঠিক না, অথবা আমার এটাকে মিস্টেক হয়েছে, সো তখন কিন্তু আমি স্টকটা সেল করে দিব, এটা নিয়ে বসে থাকবো না। আরেকটা হচ্ছে যে আমি যে 15টা পয়েন্ট ফিলিপে ফিশার আলোচনা করছে, মানে কোম্পানির প্রফিট, গ্রোথ অপরচুনিটি, কম্পিটিশনের ক্ষেত্রে তার পজিশনস বা ম্যানেজমেন্ট ইন্টিগ্রিটি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেলিং অ্যান্ড মার্কেটিং টিম, ইনোভেশন। সো এই জিনিসগুলোতে যদি কোম্পানি যদি ডিটেরিয়েট করে, বিশেষ করে ম্যানেজমেন্টে ডিটেরিয়েট করে এবং কোম্পানির প্রোডাক্ট পারফরমেন্স যদি খারাপ হয়ে যায়, তাহলে ওই কোম্পানিতে আমি সেল করে দিব। 3 নাম্বার কারণ হচ্ছে আমার যদি বেটার কোনো আমি যে কোম্পানিতে স্টক বিনিয়োগটা করছি তার সাথে বেটার কোনো স্টক, লো প্রাইসে এবং হাই পটেনশিয়ালিটি, হাই গ্রোথ অপরচুনিটি আছে, এই ধরনের স্টক যদি পাই তাহলে আমি সেল করে দিব। এই 3টা কারণ ছাড়া কিন্তু অন্য কোনো কারণে ফিলিপে ফিশার স্টক সেল করতে বলেনি। বিশেষ করে আমরা যে কারণে সেল করি, আমরা শর্ট টার্ম প্রফিটের স্টক সেল করে দিই, অথবা লস হলেও সেল করে দিই, অথবা হচ্ছে কারো থেকে শুনলে একটা স্টক সম্পর্কে আমরা সাথে সাথে চেঞ্জ করে ফেলি, এটা সেল করে আরেকটা কিনে ফেলি। সো দিস ইজ নট আ ভ্যালিড রিজন টু সেল এ স্টক। এবং স্পেশালি হি হ্যাজ মেনশন দ্যাট যে মার্কেট, মানে ওভারঅল মার্কেট খারাপ হবে, মার্কেট বিয়ারিশ হবে, এই কারণে কখনো একটা গুড স্টক সেল করা উচিত না। সো এই অ্যাজামশানে আমরা ফিলিপে ফিশারের 10টি ইনভেস্টমেন্ট ফিলোসফি নিয়ে কথা বলবো, যেগুলো টাইমলেস আমি মনে করি, যেগুলো জানা থাকলে আমরা আমাদের মার্কেটে অ্যাপ্লাই করলে আমাদের মার্কেট থেকে আমাদের বিনিয়োগটাকে অনেকটা ঝুঁকিমুক্ত করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত মুনাফা করতে পারবো। সো ইনভেস্টমেন্ট ফিলোসফি 1 হচ্ছে যে কোম্পানির লং রেঞ্জে গ্রোথ অপরচুনিটি আছে, প্রফিট, এবং যে কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস আর সাচ oil position that the competitors cannot copy it or competitors cannot match with the offer and products of the company, তাহলে ওই ধরনের কোম্পানিতে আমাকে বিনিয়োগ করতে হবে। এবং আমাকে বিনিয়োগ করার পরে এখন সিলেক্ট করতে হবে। এবং বিনিয়োগ করবো কখন? যে আমি যদি দেখি যে আমার স্টকটা সিলেক্ট করলাম বাট মার্কেটে এটা প্রাইসটা অনেক বেশি, তাহলে তো আমি স্টকটা পারচেস করে প্রফিট করতে পারবো না। সো আমাকে অপেক্ষা করতে হবে কখন জেনারেল মার্কেট কন্ডিশন খারাপ হয়, অথবা হচ্ছে মার্কেটের যদি আমরা দেখি যে স্টকটা রাইটলি ভ্যালুড না, স্টকটার ভ্যালুয়েশনটা অনেক কম, তার মানে হচ্ছে আমাকে স্টকটা সিলেক্ট করার পরে আমাকে ওয়েট করতে হবে। যদি স্টকটা যদি একটা মানে মোটামুটি মার্জিন অফ সেফটি থাকে, আন্ডার ভ্যালুয়েশন থাকে, তাহলে আমি সেটা ক্রয় করব। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় যে আমি একটা স্টক আইডেন্টিফাই করলাম যেটা গুড স্টক, কিন্তু আমি দেখতেছি মার্কেটে একটা প্রাইস আর্নিং রেশিও, যে আর্নিংয়ের 50 টাইমসে এখন মার্কেট প্রাইস, তাহলে তো আমি দেখা যাচ্ছে এটা কিনে আমি প্রফিট করতে পারবো না। সো আমাকে অপেক্ষা করতে হবে কখন মার্কেট কারেকশান হয়, অথবা হচ্ছে ইনভেস্টররা স্টক থেকে আগ্রহ হারাই ফেলে, স্টকটার দাম কমে যায়, তখন আমাকে এটা কিনতে হবে। এখন স্টকটা কেনার পর আমি কী করবো? এটা আমাকে হোল্ড করতে হবে। আমি কিন্তু সামান্য প্রাইস বাড়লে কিন্তু স্টকটা সেল করে দিব না, তাহলে কিন্তু আমি আমার যে একটা বড় ধরনের একটা প্রফিট টার্গেট ছিল, তো আমার ক্যাপিটালটাকে যে কয়েকটা মাল্টিপল করার যে ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হবে না। সো হোল্ড স্টক আনটিল আইদার, সো ততক্ষণ পর্যন্ত আমি স্টকটা হোল্ড করবো যতক্ষণ পর্যন্ত দেয়ার হ্যাজ বিন এ ফান্ডামেন্টাল চেঞ্জ ইন ইটস নেচার অফ দ্য ফান্ডামেন্টাল অফ দ্য বিজনেস। কোম্পানি যদি বিজনেসে ফান্ডামেন্টাল চেঞ্জ হয় এবং বিজনেস যদি ডিটেরিয়েট করে, তখন শুধুমাত্র আমি সেল করতে পারি। আরেকটা হতে পারে কোম্পানি গ্রো করতে করতে এমন একটা জায়গায় গেছে যেখান থেকে ফার্দার গ্রো করা কোম্পানির পক্ষে অসম্ভব, তখন আমি সেটা সেল করে দিতে পারি। আরেকটা হতে পারে যে কোম্পানি ম্যানেজমেন্ট যেভাবে গ্রো করা হচ্ছে সেভাবে গ্রো করা নেই, মানে ম্যানেজমেন্টের কম্পিটেন্সি বাড়ে নাই, কোম্পানি বিজনেস গ্রো করছে বাট ম্যানেজমেন্টের কম্পিটেন্সি বাড়ে না, ওই ধরনের কোম্পানি কিন্তু বেশি দূর আগাতে পারবে না। যে তার টপ ফিগার সেলস বাড়লেও কিন্তু প্রফিটে ওইভাবে আসবে না, ইম্প্যাক্টটা আসবে না। সো ওই ধরনের স্টক থেকে আমি বেরিয়ে যাব। তারপর হচ্ছে নেভার সেল দ্য মোস্ট অ্যাট্রাকটিভ স্টকস হোয়েন ইউ ওন দি শর্ট টার্ম রিটার্ন। শর্ট টার্ম গেইনের জন্য কোনো স্টক সেল করা উচিত না,
ঠিক আছে, তাহলে কিন্তু আমি মাল্টিপল পাবো না। সো ইনভেস্টমেন্ট ফিলোসফি 4, সো যারা এখানে যেটা বলা হচ্ছে, যারা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে অথবা আমি যে টাকাটা বিনিয়োগ করলাম সেটা থেকে আমি বড় ধরনের একটা প্রফিট চাচ্ছি, আমি 100%, 200%, 300% প্রফিট চাচ্ছি, তাহলে ওই ধরনের প্রফিট যদি আমি চাই তাহলে কিন্তু আমাকে ডিভিডেন্ডের দিকে তাকালে কিন্তু হবে না, কারণ ডিভিডেন্ড যে কোম্পানিগুলো নর্মালি দেয় ওগুলো কিন্তু গ্রোথ অপরচুনিটি কম থাকে। সো আমাকে দেখতে হবে যে কোম্পানি ডিভিডেন্ড নাও দিতে পারে অথবা খুব কম ডিভিডেন্ড দিতে পারে, বাট তার গ্রোথ অপরচুনিটিটা অনেক বেশি এবং তার বিজনেসের পটেনশিয়ালিটি অনেক বেশি, ওই ধরনের স্টকে যদি আমি বিনিয়োগ করি তাহলে আমার ক্যাপিটালটা কয়েক গুণ বাড়াতে পারবো। তারপরে ইনভেস্টমেন্ট ফিলোসফি 5 হচ্ছে, এটা আমাদের জন্য সবার জন্য দরকার। আমরা অনেকে মার্কেটে একটা মিস্টেক করলে আমরা কী করি, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। সো মেকিং সাম মিস্টেকস ইজ ইনহেরেন্ট কস্ট অফ ইনভেস্টিং। ইনভেস্টমেন্টের একটা কস্ট হচ্ছে আমি কিছু ভুল করব। সো ভুল করাটা ইনভেস্টমেন্টে ইজ নট ব্যাড, বাট ব্যাড হচ্ছে আমি যদি ভুলটা যদি রিকগনাইজ না করতে পারি। সো ইম্পর্টেন্ট থিং ইজ টু রিকগনাইজ দ্যাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড তার মানে আমি একটা ভুল করার পরে, যেমন আমি স্টক যদি ভুলে যদি কিনে ফেলি তাহলে আমাকে এটা রিকগনাইজ করতে হবে। তার মানে কন্টিনিউয়াসলি আমাকে এটার উপরে রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটার প্রোডাক্ট সার্ভিস এবং এটার সম্পর্কে রিপোর্টিং, পাবলিকেশনস, ইন্ডাস্ট্রি পাবলিকেশন, এগুলো দেখে আমাকে দেখতে হবে যে আমার স্টকটার চয়েসটা ঠিক আছে কিনা। সো যদি আমি কোনো ভুল করে থাকি সেটা আমাকে অ্যাকনোলেজ করতে হবে এবং সেখান থেকে সেই ভুলটা রিকগনাইজ করে সেখান থেকে আমাকে এই ধরনের ভুল যাতে আমি ফার্দার না হই অথবা কী কারণে এই ভুলগুলো করলাম সেগুলো আমাকে বের করে কিন্তু আমাকে রেকটিফাই করতে হবে। তবে ইনভেস্টিং ফিলোসফি 6, সো উইলিংনেস টু টেক স্মল লসেস ইন সাম স্টকস অ্যান্ড টু লেট দ্য প্রফিটস গ্রো বিগার অ্যান্ড বিগার ইন দ্য মোর প্রমিজিং স্টক ইজ এ সাইন অফ গুড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। সো কিছু স্টকে আমি সামান্য লস নিতে হইতে পারে, দ্যাটস নট ব্যাড, বাট যে স্টকটা আমার প্রফিটেবিলিটির সম্ভাবনা অনেক বেশি, গ্রোথ অপরচুনিটি অনেক বেশি, ওই স্টকটাকে আমার বিনিয়োগটা রাখতে হবে যাতে আমার ইনভেস্টমেন্টটা বিগার অ্যান্ড বিগার হয়। সো taking small profits in good investment and letting losses grow in bad ones is a sign of abominable investment in judgment. এই কাজটা আমি নিজে করেছি, যে রিসেন্টলি আমি কয়েকটা আন্ডার ভ্যালুড এবং ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে বিনিয়োগ করলাম এবং বিনিয়োগ করার কিছুদিন পর আমি দেখলাম স্টকগুলো 5%, 10% করে বাড়ছে। আমি সবগুলা প্রফিটে 5%, 10% প্রফিট টেক করে স্টকগুলো সেল করে দিলাম। হয়রাজ আমার কিছু স্টকে বিনিয়োগ আছে যেগুলো অনেকদিন ধরে লস, আমি সেগুলো রেখে দিলাম। সো দিস ইজ এ ব্যাড ইনভেস্টমেন্ট পলিসি, কারণ আমি যে স্টকগুলো প্রফিটেবল ভালো স্টক ছিল সামান্য প্রফিটে সেল করে দিয়েছি, এগুলো পরবর্তীতে 50%, 60% গ্রো করছে। সো আমি যদি স্টকগুলো যদি রাখতাম তাহলে কিন্তু এই প্রফিটটা আমি টেক করতে পারতাম। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক সাজেশনস, যে টেকিং স্মল প্রফিটস ইন গুড ইনভেস্টমেন্ট and letting losses grow in bad ones is a sign of abominable investment judgment. সো আমি যদি মনে করি আমার স্টকটা ভালো তাহলে কিন্তু আমাকে শর্ট টার্ম যে গেইন এগুলো কিন্তু আমাকে ফরগো করতে হবে ফর লং টার্ম। সে ফর এক্সাম্পল বিকন ফার্মের স্টক সে একসময় 8 টাকা 10 টাকা সেল হয়েছে। সো কেউ যদি 10 টাকা কিনে যে 12 টাকা সেল করে দিত, 12 টাকা 14 টাকা সেল করে দিত, সে তো আজকে স্টকটা 120 টাকার যে 12 টাইমস বাড়ছে সেটা কিন্তু পাবে না। সো আপনাকে যদি ধরনের স্টক অথবা আপনি মেরিকোর ক্ষেত্রে দেখেন যে কত গুণ বাড়ছে। সো এই ধরনের ক্যাপিটালটা যদি গ্রো করতে চান তাহলে কিন্তু আপনার শর্ট টার্ম প্রফিট যেটা আছে সেটাকে ফরগো করতে হবে। সো প্রফিট শুড নেভার বি টেকেন জাস্ট ফর স্যাটিসফ্যাকশন অফ টেকিং ইট। অনেকে আছে যে কিছু প্রফিট থাকলে সেটা রিয়েলাইজ করে ফেলে এবং এখানে লসটা রিয়েলাইজ করে না। সো দিস ইজ নট এ গুড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। ইনভেস্টমেন্ট ফিলোসফি 7, দেয়ার আর রিলেটিভলি স্মল নাম্বার অফ ট্রুলি আউটস্ট্যান্ডিং কোম্পানিজ। সব মার্কেটে কিন্তু ভালো স্টকের পরিমাণ খুব কম, সব মার্কেটে, বাংলাদেশের মার্কেট আর ইউএস মার্কেট, অল মার্কেটে গুড স্টকস এর পরিমাণটা কম। সো গুড স্টকস কিন্তু কিনতে গেলে আপনি অ্যাট্রাকটিভ প্রাইসে পাওয়া যায় না। সো আমাকে সবসময় দেখতে হবে যে তারা এই স্টকগুলো কখন ফেভারেবল প্রাইস এক্সিস্ট করে। সো দেয়ার শেয়ারস ফ্রিকুয়েন্টলি ক্যান নট বি বট অ্যাট অ্যাট্রাকটিভ প্রাইসেস, দেয়ারফর হোয়েন ফেভারেবল প্রাইসেস এক্সিস্ট ফুল অ্যাডভান্টেজ শুড বি টেকেন অফ দ্য সিচুয়েশন। তার মানে হচ্ছে ভালো স্টক যখন দেখবেন একটু দাম কমে যাবে, জেনারেল মার্কেট কন্ডিশনের কারণে হতে পারে, ইনভেস্টরের ওই স্টকটার সম্পর্কে অনিয়ম হতে পারবে, তো ইন্ডাস্ট্রির ওভারঅল সিচুয়েশনের কারণে হতে পারে, তখন কিন্তু গুড স্টক ইন করার হচ্ছে একটা উৎকৃষ্ট সময়। ইনভেস্টমেন্ট ফিলোসফি 8, এখানে হচ্ছে ডোন্ট ওভারস্টেট ডাইভার্সিফিকেশন। এখানে বলছে আমরা যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তাদের জন্য লার্জ ডাইভার্সিফিকেশন দরকার নেই। লার্জ ডাইভার্সিফিকেশন ইজ রিকোয়ার্ড
লার্জ ইনভেস্টরস, ইনস্টিটিউশন ইনভেস্টরের জন্য। তো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হচ্ছে ভালো গ্রোথ স্টক যেগুলো আইডেন্টিফাই করবে, কনসেন্ট্রেটেড বিনিয়োগ করবে। তার মানে হচ্ছে এখানে 10 to 12 ইজ এনাফ। 10 to 12-এর বেশি কখনো ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই করা উচিত না, তাহলে কিন্তু আপনার প্রফিট রিস্ক হয়তো ডাইভার্সিফাই হলো, প্রফিটেবিলিটি কিন্তু অনেক কমে যাবে। সো আমার প্রায়োরিটি থাকা উচিত ইন সিলেকশনস অফ দ্য বেটার স্টকস, গ্রোথ স্টকস, যেটা লং টার্ম পটেনশিয়ালিটি আছে, এবং ওখানে বেশি করে বিনিয়োগ করা উচিত, অনেকগুলা স্টকে ক্যাপিটালটাকে ডাইভার্সিফাই করা উচিত। ইনভেস্টমেন্ট ফিলোসফি 9, এখানে যেটা বলা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে a basic ingredient of outstanding common stock management is the ability neither to accept blindly whatever may be the dominant opinion in the financial community at the moment. তার হচ্ছে একটা মার্কেটে সবসময় কতগুলো ট্রেন্ড থাকে, কতগুলো স্টোরি থাকে। যেমন আমাদের দেশে এখন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা স্টোরি আছে, ট্রেন্ড আছে, অথবা হচ্ছে এক একটা সময় এক একটা ট্রেন্ড শুরু হয়। সো এখানে আমি ব্লাইন্ডলি এগুলা ফলো করা, যে যাই বলতেছে সেটা হচ্ছে আমি ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করলাম এবং সেখানে আমার বিনিয়োগটাকে আমি ডাইভার্ট করে ফেললাম, এটা যেমন গুড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি না, অথবা হচ্ছে স্মার্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি না। আবার সব কিছু থেকে নিজেকে মানে সব কিছু রিজেক্ট করা, আউটরাইট রিজেক্ট করা, মার্কেটের কোনো ট্রেন্ডটাকে অ্যাকসেপ্ট না করা, মানে কোনো অপিনিয়নটাকে অ্যাকসেপ্ট না করে সবগুলোকে রিজেক্ট করে শুধুমাত্র নিজেকে স্বাতন্ত্রতা দেখানোর জন্য, দিস ইজ নট অলসো গুড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। সো আমাকে এখানে দেখতে হবে, আমাকে প্রচুর অ্যানালাইসিসের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে, নলেজ গ্যাদারিংয়ের মাধ্যমে, থরো এভ্যালুয়েশনের মাধ্যমে আমাকে দেখতে হবে যে হুইচ ওয়ান ইজ রাইট, যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা রাইট নাকি মার্কেটের ট্রেন্ডটার বেসিক লজিক আছে, এবং মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে দ্যাট হ্যাজ সাম ব্যাকআপ আর ফান্ডামেন্টালস। যদি সেটা হয় তাহলে আমাকে কিন্তু মার্কেটটাকে ফলো করতে হবে। আর যদি দেখি না মাই ইনভেস্টমেন্ট অ্যান্ড মাই স্ট্র্যাটেজি ওকে, হ্যাঁ, আমার অ্যানালাইসিসটা ওকে, তাহলে কিন্তু আমি ক্রাউডকে নো বলার শেষ সৎসাহস আমার থাকতে হবে। সো এটা বেসিক ভেরি পাওয়ারফুল একটা প্রিন্সিপাল, যে মার্কেটের যে ডমিন্যান্ট ট্রেন্ড সেটাকে আউটরাইট রিজেক্ট করাও যেমন স্মার্ট ইনভেস্টর কাজ না, আবার সেটাকে ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট করাও কিন্তু স্মার্ট ইনভেস্টর কাজ না। স্মার্ট ইনভেস্টর কাজ হচ্ছে অলওয়েজ নিজের মোর নলেজ গ্যাদার করা, মোর নলেজ নেওয়া, এবং বেটার জাজমেন্ট এবং থরো ইভ্যালুয়েশনের মাধ্যমে একটা সিচুয়েশনটাকে ইভ্যালুয়েশনের মাধ্যমে নিজের একটা স্ট্যান্ড এবং নিজের একটা অপিনিয়ন অথবা নিজের একটা জাজমেন্ট করা, যেটার উপর বেস করে সে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসটা করবে। Investment philosophy 10, I think this is the last one. So in handling common stocks, as in most other fields of the human activities, success greatly depends on a combination of hard work, intelligence, honesty. সো আমাদের লাইফের যে অন্যান্য যত অ্যাক্টিভিটিস আছে, অন্যান্য অ্যাক্টিভিটিসের মতো এখানেও কিন্তু আমাকে সাকসেস পেতে গেলে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করতে হবে, এবং অনেস্ট থাকতে হবে। সো হার্ডওয়ার্কটা কীভাবে, যে আমাকে অলওয়েজ কিন্তু অ্যানালাইসিস করা, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিড আউট করা, কোম্পানির বিজনেস সম্পর্কে খোঁজখবর নেওয়া, এবং ইন্ডাস্ট্রিতে কী চেঞ্জ আসতেছে, ওই ইন্ডাস্ট্রির কী রিস্ক আছে এবং কী পটেনশিয়ালিটি আছে, এবং মার্কেটে কোন স্টকটার আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। সো দিজ আর দ্য, এগুলো অলওয়েজ আমাকে হার্ডওয়ার্ক করে করে কিন্তু আমাকে স্টকটা আইডেন্টিফাই করতে হবে, এবং স্টকটা আমি হোল্ড করবো নাকি সেল করবো নাকি মোর বাই করবো, এবং ইন্টেলিজেন্সও অ্যাপ্লাই করতে হবে। শুধু হার্ডওয়ার্ক করলে হবে না, আমার সেন্স অ্যাপ্লাই করতে হবে, যে এইটার ক্ষেত্রে কী হবে, ওর ক্ষেত্রে কী হবে। এবং একটা হচ্ছে আমাকে অনেস্টি থাকতে হবে। অনেস্টি না থাকলে কিন্তু আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু গেইন করতে পারবো না। সো দিস মে বি দ্য লাস্ট পলিসি। এবং আরেকটা কথা খুবই আই লাইকড ইট, যে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইনভেস্টমেন্টের সাকসেস কিন্তু ডিপেন্ড করে অনেকগুলো বিষয়ের উপর। তার ভিতরে হচ্ছে একটা হচ্ছে লাক, ক্যাপাবিলিটি এবং লাক। সো আমরা অনেকে আমরা মনে করি যে আমার লাক ভালো না, বাট আমি যদি আমার স্কিল বাড়াই, আমি যদি রিসার্চ বাড়াই, আমি যদি আমার নলেজ বাড়াই, এবং আমি অ্যানালাইসিস বাড়াই, এবং আমি যদি থরো অ্যানালাইসিস করি, এবং আমি যদি আমার জাজমেন্টগুলোকে এবং ইন্টেলিজেন্সগুলো অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমিও কিন্তু স্টক মার্কেট থেকে আমার কাঙ্ক্ষিত যে মুনাফা অথবা কাঙ্ক্ষিত যে প্রফিট সেটা অবশ্যই করতে পারবো। তার মানে হচ্ছে আমি কিন্তু লাখটাকে কিন্তু ইভেন আউট করতে পারবো। সো দ্যাটস অল। আই থিঙ্ক দিস 10 আর one of the most powerful
ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড দিস, এবং এমন করে এগুলো এই মার্কেটও, আমাদের দেশের মার্কেটও, এবং এই 70 বছর এই বইটা লেখার আফটার 70 ইয়ার্স পরে এগুলো অ্যাপ্লিকেবল। এবং আমরা যদি এগুলো ফলো করতে পারি, আমরা মনে করি আমরা মার্কেটে একটা ভালো ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স এবং ভালো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং